মত হবেন সেটা হলো না। না শব্দটা সারা দিনে সকাল থেকে রাত পর্যন্ত সবচেয়ে বেশিবার আমাদের বাচ্চাদের আমরা বলে থাকি, এটা করবে না, ওটা করবে না, সেটা ধরবে না। কিন্তু কখনো আমরা এটা বলতে ভুলে যাই, কেন এটা করবে না, কেন এটা বলবে না, কেন এটা করবে না। তার কারণ অনেক সময় আমাদের হাতে সময় থাকে না, সবচেয়ে বেশি আমাদের কাছে অনেক সময় ধৈর্য থাকে না। তো না এমন একটা শব্দ যেটা ছোট থেকে বড় প্রতিটা মানুষের মধ্যে একটা অদ্ভুত জেদ তৈরি করে। ধরুন, বাচ্চাদের কথা ছেড়েই দিন, আমার আপনার কথা বলুন। ধরুন আপনি একটা কোনো বিষয় সিদ্ধান্ত নিতে পারছেন না, এটা করা উচিত কি এটা করা উচিত নয়। সেই সময় উল্টো দিক থেকে এসে আপনার বাড়ির, হতে পারে আপনার হাজবেন্ড, হতে পারে আপনার পরিবারের কেউ, বা হতে পারে আপনার স্ত্রী, কেউ এসে বলল যে না তুমি এটা করবে না। ভেবে দেখুন তো, আপনি কিন্তু একটা দ্বন্দ্বে ছিলেন যে কাজটা আমি করব কি করব না। কিন্তু যে মুহূর্তে উল্টো দিক থেকে এসে আপনাকে কেউ না বললো, আপনার মধ্যে একটা অদ্ভুত জেদ তৈরি হলো। সেই জেদটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। কিন্তু যখন শিশুদের আমরা বলছি, তখন তো ওরা বোঝে না কোনটা ঠিক কোনটা ভুল। আপনি একটা ঠিক ভুল বিচার করে তাদের বলেন এটা করো না, কিন্তু তাদের মধ্যে প্রতিনিয়ত জমতে থাকে একটা জেদ। এই জেদ এমন একটা বিষয় যা আপনার বিপরীতে আপনার শিশুকে চালনা করে। এই জায়গা থেকে মুক্তির পথ কি, যেটা স্যার একটু আগে বলে গেলেন, মরাল এডুকেশন এবং ডেসক্রাইব করা, কেন এই কাজটা করবে না। আমার খুব মনে পড়ে, আমার বাবা হচ্ছেন হাই স্কুলের হেডমাস্টার মশাই এবং মা হচ্ছেন কেন্দ্রীয় সরকারি বিএসএনএল এ চাকরিরতা মানুষ। তো এবং আমি যে পরিবার থেকে বিলং করি, সেখানে একাধিক মানুষ রয়েছেন যারা শিক্ষকতা প্রফেশনের সঙ্গে যুক্ত। আমার খুব মনে পড়ে, ক্লাস 12-এ আমি যখন ক্লাস করি এবং বাবা মার কাছে আমার ইচ্ছা প্রকাশ করি যে আমি ছবি আঁকা নিয়ে এগোবো, তারা কিন্তু আমাকে মুখের উপর বলেনি না তুমি করবে না। তাদের বক্তব্য ছিল যে তুমি মেইন স্ট্রিমের পড়াশোনা করো, আর ছবি আঁকা যদি তোমার ভালোবাসা হয়ে থাকে, তোমার ইচ্ছে হয়ে থাকে, তোমার শখ হয়ে থাকে, সেটা তুমি নিজের মতন করে করো, আমরা তোমাকে বাধা দেব না। ভেবে দেখুন, একটা ক্লাস 12-এর মানুষ আমি তখন, আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়া, আমার পক্ষে বাবা মাকে এটা কনভিন্স করা সম্ভব ছিল না। তখন আমাদের এই কাউন্সিলিংটা ছিল না যে বাবা মাকে আমি এই উত্তরটা দিই যে ছবি আঁকা নিয়ে পড়াশোনা করাটাও কিন্তু মেইন স্ট্রিমের পড়াশোনা। আজকের ডেটে দাঁড়িয়ে এই ধারণা হয়তো অনেক 12-এর ছেলেমেয়ের কাছে পরিষ্কার, কিন্তু 2009 সালে দাঁড়িয়ে এই ধারণাটা আমার কাছে পরিষ্কার ছিল না বলে আমি আমার বাবা মাকে উত্তর দিতে পারি। কিন্তু মনের মধ্যে কি জমেছিল? জেদ। হ্যাঁ, জেদ জমেছিল, অস্বীকার করবো না, মিথ্যে কথা বলবো না, ভীষণ রাগও হয়েছিল। এবং সেদিন আমি ঠিক করেছিলাম একদিন বাবা মাকে আমি ভুল প্রমাণ করব যে এটা নিয়ে এগোলেও কিন্তু কিছু করা যায়। এবং আশা করি এই ধরনের চ্যালেঞ্জে কোনোদিন যদি আপনার বাচ্চা আপনাকে হারিয়ে দেয়, সেই পরাজয়ের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আনন্দ লুকিয়ে থাকে, থাকে কিনা? অবশ্যই থাকে। তো তারপরে আমার বেসিক এডুকেশন শুরু হয় জিওগ্রাফি নিয়ে। জিওগ্রাফি বেছেছিলাম কেন জানেন? জিওগ্রাফির মধ্যে অনেক খুঁটিনাটি ছবি আঁকার বিষয় ছিল, আঁকতে পারবো খাতায় কলমে প্র্যাকটিক্যালে। যারা এখানে অনেকে রয়েছে হয়তো জিওগ্রাফি নিয়ে পড়ছো, তো আমার একটা ধারণা ছিল যে ছবি আঁকা নিয়ে তো এগোতে দিল না, এমন একটা সাবজেক্ট বাছি যেখানে কিছু পেন্সিল দিয়ে, পেন দিয়ে, রং তুলি নিয়ে কিছু কাজ করার সুযোগ থাকবে, সুবিধা থাকবে। জিওগ্রাফি নিয়ে কমপ্লিট করার পরে ভর্তি হলাম টিচার্স ট্রেনিং এ। এসএসসি পরীক্ষায় বসার জন্য যে ট্রেনিংটা আবশ্যক, অনেকেই জানো। কিন্তু পাশাপাশি শিল্প সাধনা কিন্তু আমার কোনোদিন থামেনি, কোনোদিন থেমে থাকেনি। 2009 সালে 6 জন বাচ্চা নিয়ে শুরু করেছিলাম আমার এই শিল্প যাত্রা। আজকে 2025 সালে দাঁড়িয়ে 600 জন বাচ্চা আমার সঙ্গে কাজ করছে। তো আজকের ডেটে দাঁড়িয়ে যখন আমার বাবা মা আমার দিকে দেখে, যখন তারা বলে যে সেদিন যদি তোকে আমরা আর্ট কলেজে ভর্তি করতাম তাহলে মনে হয় সিদ্ধান্তটা ঠিক হতো, এই যে তাদের ভুল প্রমাণ আমি করতে পেরেছি, এইটা কিন্তু আমার কাছে জিতে যাওয়া এবং কোথাও একটা আমার বাবা মার কাছেও।
খুব লক্ষ্য করে দেখবেন আমাদের ঘরের মা মাসিরা একটা তিল নিয়ে আমাদের একটা খুব দুর্বলতা রয়েছে। যেমন বাঁ হাতে মেয়েদের তিল থাকলে নাকি খুব ভালো রান্না করতে পারে। আমার খুব মনে পড়ে আমার পায়ের তলায় তিল দেখে আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম একদিন আমি দেশ ছাড়িয়ে বিদেশে যাব। মিথ্যে বলছি না, আজ যেতে পেরেছি বলে বলছি না। আজকাল পয়সা থাকলে বিদেশে যাওয়াটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু আমার কাছে বড় ব্যাপার কেন? আমি 2024 সালের ডিসেম্বরে যে প্রথম দেশের বাইরে পা রেখেছি, আমার পাসপোর্টে যে প্রথম স্ট্যাম্পটা পড়েছে, সেটা শুধুমাত্র আমার বেড়াতে যাওয়া না, আমার কর্মযোগ্যতা আমায় টেনে নিয়ে গেছে। এবং তার থেকেও বড় ব্যাপার, আমি আমার মাকে নিজের এই পরিশ্রম করা অর্থ দিয়ে আমি তাকেও সঙ্গে নিয়ে গেছি। এটাই আমার অ্যাচিভমেন্ট, এটাই আমার ভালো লাগা। এবং সেখান থেকে ফিরে আমার আগামী দিনে আমি এগুলো বলছি এই কারণে, কারণ আগামী দিনে আমার এপ্রিল মাসে দুবাইতে যাওয়া রয়েছে, সেখানে আমার কাজ সিলেকশন হয়েছে, সেখানে কাজ করব আমি গিয়ে। এবং এইগুলো বলা এই কারণে, তুমি যেটা ভালোবাসবে, তুমি যেটার প্রতি সৎ থাকবে, যে কাজের প্রতি যাই করো না কেন, যদি তুমি রিলসও বানিয়ে থাকো, আজকালকার দিনে ভীষণভাবে আমরা বলি যে রিলস বানালে খারাপ হয়ে যায়, কিন্তু মনে করে দেখো পশ্চিমবঙ্গের প্রথম ইউটিউবার হচ্ছে বঙ্গাই, অনেকেই জানো কিরণ দত্তের নাম, আবার স্যান্ডি সাহার নামও অনেকে জানো, জানো কিনা? তুমি কোনটা হতে চাও? নিশ্চয়ই স্যান্ডি সাহা না, কারণ স্যান্ডি সাহার দিকে তাকিয়ে কিন্তু আমরা তাচ্ছিল্যের হাসি হাসি। দুজনে ইনকাম করে ইউটিউব থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, কিন্তু কিরণ দত্তের কন্টেন্ট থেকে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি সে একজন ইঞ্জিনিয়ারিং করা ছেলে, এবং সে কিন্তু তার কন্টেন্টের মধ্যে তার শালীনতা, তার মার্জিত ব্যাপারকে সে রিফ্লেক্ট করে। এবং এই জায়গা থেকেই আমি আমার বাবা মাকে ধন্যবাদ জানাই যে আমি যখন আজকে ছবিটা আঁকি, তার মধ্যে কিন্তু আমার এডুকেশনটা রিফ্লেক্ট করে। এবং এখানে দাঁড়িয়ে আমি তাদের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করি, যে সেদিন ছবি আঁকাতে আমাকে না আটকে তারা বলেছিল বেসিক এডুকেশনটা এগো। আজকের ডেটে অনেকে দাঁড়িয়ে বলে যে তুমি তো ছবি আঁকো, জিওগ্রাফি করে লাভ কি হলো, টিচার্স ট্রেনিং করে লাভ কি হলো? আমি একবারও হতাশায় ভুগি না ওই বছরগুলোর জন্য। কেন ভুগি না? আজকে যখন আমি একটা লাইন টানি, আমাকে কিন্তু জিওগ্রাফির পড়াশোনাটা, ওই মাপটা আমাকে খালি চোখে বুঝতে শেখায় যে লাইনটা আমি সোজা টেনেছি কিনা, পয়েন্টের ভাগ আমাকে বুঝতে শেখায় যে সঠিক মাপটা আমি নিয়েছি কিনা। আজকে যখন একটি বাচ্চাকে আমি ডিল করি, তখন কিন্তু টিচার্স ট্রেনিং আমাকে এটা শেখায় যে কিভাবে চাইল্ড সাইকোলজির সাথে বাচ্চাকে ডেভেলপমেন্ট করতে হয়। কোনো শিক্ষাই ফেলনা নয়, যদি তুমি কাজে লাগাতে পারো, যদি সেটা তুমি মন দিয়ে করো। তো এটাই বলার, এখানে যারা রয়েছেন মায়েরা, আপনাদের উদ্দেশ্যে এটাই বলার, ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস যেটা কিন্তু ফোন দেখে অন্যের দেখা দেখি আসে না। আমি লাস্ট একটা বক্তব্য রেখে শেষ করব। আমার ক্লাসে অনেক সময় অনেক মায়েরা আসে, তারা এসে বলে যে আমার বাচ্চা কিন্তু খারাপ কিছু ফোনে দেখে না, ও কিন্তু ক্রাফটের কাজ দেখে, ও কিন্তু ছবি আঁকার কাজই দেখে, ওগুলোই দেখে, ওগুলো দেখেই আঁকিবুকি কাটে। একদিন ক্লাসে একটা সাবজেক্ট দিলাম বাচ্চাদের আঁকতে, মাছের বাজার সম্পর্কে আঁকো, ফিশ মার্কেট নিয়ে তুমি তোমার মতন করে একটা ছবি বাড়ি থেকে এঁকে আনবে। 90% বাচ্চারা ফোন দেখে এঁকে নিয়ে আসলো, কারণ আমরাও তো ফোন ঘাঁটি, আমরাও তো সাবজেক্ট দেখি, আমরা ছবি দেখলে বুঝতে পারি কোনটা ইন্টারনেট থেকে নেওয়া। 90% বাচ্চারা ফোন দেখে ছবি এঁকে নিয়ে আসলো। কিছু 10% বাচ্চারা, 8% বাচ্চারা যারা নিজের মতন করে চেষ্টা করলো, যে ছবিগুলো আমি অলরেডি আঁকিয়েছি সেখান থেকে ফিগার নিয়ে একটা জোড়াতালি দিয়ে করার। একটি বাচ্চা ভীষণ মনে আছে, আমার নাম সায়ক সরকার নাম ছিল, মাছের বাজার রেখেছে। আপনাদের বললে আপনারা ফিল করতে পারবেন বিষয়টা। একটা মাছের বাজারে আমরা বলতে কি বুঝি, অনেক লোক মাছ কিনছে, হাবজি গাবজি এমনা তেনা, এরকম তো। কি এঁকেছে জানেন? একটা বটি, একটা কাটা মাছ, পাশে একটা বিড়াল চুপ করে বসে রয়েছে। আমরা দেখতে পাই না এরকম মাছ বাজারে, মাছ পাহারায় বিড়াল আমরা বলি তো, কিন্তু মাছের বাজারে দেখবেন এরকম অনেক বিড়াল রয়েছে, মালিক না থাকলেও কিন্তু বিশ্বাসযোগ্যতার সঙ্গে ওই মাছটার পাশে বসে থাকে, নিয়ে ছোঁ মেরে চলে যায় না। ও ওই পার্টটা তুললো, কত ভালো আমাকে শেখালো, কি ভালো অবজারভেশন আমাকে শেখালো। তাকে জিজ্ঞেস করলাম এটা তুমি কোথায় পেয়েছো? বললো বাবার সাথে মাছ বাজারে গেছিলাম, আমি দেখেছি বিড়ালটাকে বসে থাকতে। এটা কোনো মোবাইল তাকে কোনোদিন দিতে পারবে না। এই যে খালি চোখের অবজারভেশন,
এই যে খালি চোখে সব দিক থেকে খামচে তুলে নেওয়া, এ কিন্তু কোনো টেকনোলজি আপনার বাচ্চাকে কোনো দিন দিতে পারবে না। মনে রাখবেন, ফোন, কম্পিউটার এগুলো মানুষ তৈরি করেছে, মানুষকে কিন্তু কোনো টেকনোলজি তৈরি করেনি। এর জন্যই আমরা এখনো পর্যন্ত সর্বকালের সেরা জীব এই পৃথিবীর বুকে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদের সঙ্গে থাকবেন। অ্যাকচুয়ালি আমাদের বাচ্চাদেরকে প্রাইজ দিতে হবে, অসংখ্য প্রাইজ আছে, সময় নেই। নাহলে এই ধরনের কথোপকথন মানুষকে উদ্ভাসিত করে, মানুষের মধ্যে জ্ঞানের সঞ্চার করে। ম্যাডাম আমার বক্তব্যের মধ্যে দিয়ে ম্যাডাম এটা প্রমাণ করে দিলেন যে মানুষের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ কখনো মোবাইল করতে পারবে না। নেক্সট। হ্যালো, শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় নীতিশ মন্ডল মহাশয়কে, স্টেট ভাইস প্রেসিডেন্ট, বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশন। স্যারকে রিকোয়েস্ট করবো শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। এরপরে যে সকল স্টুডেন্টের নাম অ্যানাউন্স করছি, মঞ্চের বাঁ দিকে এসে লাইন করবে। পার্বতী সাধুকান, শুভেচ্ছা